সময়টা কতটুকু ভালো যাচ্ছে বিএনপির এটা বলা এই মুহূর্তে একটু কষ্টকর। মাঠের রাজনীতিতে যথেষ্ট ক্ষমতাশালী হলেও বা বিশাল একটা ভোট ব্যাংক থাকলেও মিডিয়া প্ল্যাটফর্মে বা সোশ্যাল মিডিয়াতে বিএনপির জন্য এই মুহূর্তে খুবই ক্রান্তিকাল যাচ্ছে। একসময় বিএনপির মিত্র অথবা মুখপাত্র হিসেবে যাদেরকে আমরা ভাবতাম, সাংবাদিক ইলিয়াস, পিনাকিদা, কনক সারোয়ার, তারাই এখন বিএনপির বিপরীতে প্রতিদিন নানান ধরনের তথ্য উপাত্ত সহ দলটি ভারতপন্থী অথবা বিভিন্ন ধরনের ট্যাগ দিয়ে প্রতিদিন নিউজ করছে। অপরদিকে রাজনীতির মাঠে বিএনপির যারা ঊর্ধ্বতন নেতা আছেন তাদেরকে নিয়ে এনসিপির প্রতিনিয়ত যে বক্তব্য অথবা মাঠ পর্যায়ে তারা যে প্রতিরোধ গড়ে তুলছে সেগুলোর সামনেও অনেকটা অসহায় দেখা যাচ্ছে বিএনপিকে। এর মাঝখানে আরো খারাপ সংবাদ হচ্ছে, আজকে যে নিউজটা প্রকাশ পাইল, মিডিয়াতে বিএনপির যে কোনো নেতা পদবিতে থাকুক না থাকুক, নামধারী হোক, অনুপ্রবেশকারী হোক, তাদের যে কোনো ফুটেজ ক্লিপ, যে কোনো একটা পোস্টও কিন্তু বিএনপি বিপরীতে যারা রাজনীতি করে তারা কিন্তু প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা ক্যাম্পেইনিং চালিয়ে যাচ্ছে। আর এর ফলে বিএনপির যে জনপ্রিয়তা বা যারা ফ্লোটিং ভোটার আছেন বাংলাদেশে, তাদের মধ্যে কিন্তু একটা নেতিবাচক প্রভাব তৈরি হচ্ছে। আর বিশেষ করে আজকে যে নিউজটা আমরা দেখছি, এই ধরনের ঘটনা যদি আরো সামনের দিকে ঘটে তাহলে বিএনপির জন্য আগামী নির্বাচনে খুবই ক্রান্তিকাল পোহাতে হবে। কারণ এই মুহূর্তে বিএনপির বিপরীতে যে কোনো কিছু ঘটতে পারে, এরকম কয়েকটা নিউজ থেকেই কিন্তু কি বলা হচ্ছে, খেলার পাশা উল্টে যেতে পারে। বিএনপির উচিত একদম ঊর্ধ্বতন হাইকমান্ড থেকে দলটির নেতাকর্মীদের কাছে একটা বার্তা দেওয়া যে এই ধরনের ঘটনায় আর যদি কেউ থাকো, স্বেচ্ছায় আত্মসমর্পণ করো। খেয়াল থাকার কথা, গেল বছর 5ই আগস্টের আগের সময়টাতে বাংলাদেশের বিভিন্ন থানা, জেলখানা, কারাগারে হামলা চালিয়েছিল দুর্বৃত্তরা। আর সেখান থেকে হাজার হাজার অস্ত্র লুট হয়ে গিয়েছে। সেখান থেকে পলাতক রয়েছেন নামি দামি বিভিন্ন রকম বড় মাপের প্রায় 700 সন্ত্রাসী। সরকার সেই লুট হওয়া অস্ত্রকে উদ্ধার করার জন্য অপারেশন ডেভিল হার্ট পরিচালনা করলেও ওই রকম সফলতা মেলেনি। তবে আস্তে আস্তে বিভিন্ন জায়গা থেকে এই লুট হওয়া অস্ত্রের সন্ধান মিলছে এবং এদের সাথে কানেক্টিভিটিতে খুঁজে পাওয়া গেছে বাগেরহাটের মোংলাতে অস্ত্রসহ কামাল হাওলাদার নামে বিএনপির একজন নেতা। তাকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে 8 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বিকেলে মোংলা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার মালগাজী এলাকায় তার যে গ্রামের বাড়ি আছে সেখানে তল্লাশি চালিয়ে একটি চায়না পিস্তল এবং 8 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার কামাল হাওলাদার মোংলা উপজেলার মালগাজী গ্রামের মৃত আব্দুল মুত্তালেবের ছেলে। স্থানীয় বিএনপির রাজনীতিতে সক্রিয়। সম্প্রতি অনুষ্ঠিত মোংলা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে চাঁদপাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদেও প্রতিদ্বন্দ্বিতা করেন, তবে তিনি ভোটে হেরে যান। পুলিশের বক্তব্য হচ্ছে, গ্রেপ্তারের পর ডিবি তাকে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। উদ্ধার হওয়া অস্ত্রটি আইনগত প্রক্রিয়ায় চট্টগ্রামে নেওয়ার কার্যক্রম চলছে। 7.62 অর্থাৎ 7.2 মডেলের ওই অস্ত্রটি বাংলাদেশ পুলিশের ব্যবহৃত একটি অস্ত্র। 2024 সালের 5ই আগস্ট থানা লুটের সময় যেই অস্ত্রগুলো মিসিং ছিল, এই অস্ত্রগুলো তার মধ্যেই একটি প্রাথমিক তদন্তে চিহ্নিত হয়েছে। মোংলা থানার তদন্ত পরিদর্শক বলছেন, অস্ত্রগুলি সহ কামাল হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ডিবির হাতে তুলে দেওয়া হচ্ছে তাকে। তো এরকম যদি বিভিন্ন ঘটনায় আরো কিছু অস্ত্রশস্ত্র বিএনপি নেতাদের কাছে থাকে, হইতে পারে সরাসরি নিজেরাই জড়িত ছিল অথবা বিভিন্ন ওয়েতে পরবর্তী সময় এই অস্ত্রগুলো নিজেদের আওতায় আনছে অথবা কিনছে। যেমনি হোক, এই অস্ত্রগুলো যাদের কাছে পাওয়া যাবে তারাই কিন্তু অপরাধী, শুধুমাত্র সাধারণ অপরাধী না। থানা লুটের অভিযোগে যারা জড়িত, এই অস্ত্রগুলো যাদের কাছে এখনো আছে জড়িত, তাদের মধ্যে কিন্তু ফাইটা যাবে। আমার মনে হয় বিএনপির রাজনীতি এই মুহূর্তে অনেকটা অনিয়ন্ত্রিত। প্রত্যেকটা জায়গার মধ্যে এই মুহূর্তে বিএনপি নিজেরা কাদা ছোড়াছুরি করছে। এখন পর্যন্ত জনাব তারেক রহমান অথবা মির্জা ফখরুল ইসলামের মতন সুপ্রিম লিডাররা বিষয়টা অনুধাবন করতে পারলেও গ্রাম পর্যায়ে থাকা সাধারণ নেতাকর্মী যারা আছে তারা এগুলোকে পাত্তা দিচ্ছে না। তারা ভাবছে যে না ভাই, যাই হোক, বিএনপি ছাড়া এই মুহূর্তে রাষ্ট্র ক্ষমতায় কেউ আসবে না। হয়তো ক্ষমতায় আসবে, কিন্তু একটা জিনিস মাথায় রাখা দরকার, জনগণের কাছে আপনি পজিটিভ বার্তা দিচ্ছেন নাকি নেগেটিভ বার্তা। এইবার সরকার গঠন করার পর আপনি সাধারণভাবে আগের মতন চলার চিন্তা করলেও হবে না, কারণ বিপরীতে বিরোধী দল হিসাবে যদি বিএনপি জিতে তাহলে সেখানে অবস্থান করবে জামাত, আর এর পাশে সরকারকে গুতানির উপর রাখার জন্য এনসিপি নামক দলটা কিন্তু মাঠে থাকবে। সো আগের মতন এইরকম চিন্তা ভাবনা করে রাজনীতিতে আসা অথবা এখনই বিভিন্ন জায়গায় এই যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস চালাচ্ছেন, এই জিনিসগুলো কিন্তু ভারী পড়বে। প্রশাসন আগের মতন আওয়ামী লীগের মতন এক পেশে কিন্তু আচরণ করবে না, কারণ প্রশাসনও এখন নিউট্রাল ভূমিকায় চলে যাবে। তখন পরিস্থিতি খারাপের দিকে যাবে। যাই করেন বুঝাশুনা করেন,
দলের হাইকমান্ড কি বলছেন সেটাকে অনুধাবন করার চেষ্টা করেন, কারণ যত ঝামেলা পাকায় লোকাল ছাপড়ি যে নেতারা আছে বা কর্মীরা আছে এরাই কিন্তু পাকায়, দলের বদনাম হয়। গত পরশুদিনও আমরা হাসনাতের বক্তব্যটা শুনছিলাম। হাসনাত বলতেছিল যে বিচার এবং সংস্কার ছাড়া এই নির্বাচন আসলেই হওয়ার সুযোগ নেই, এমনকি তারা নির্বাচন বিরোধী না, তারা নির্বাচন চায়। একই বক্তব্য দিচ্ছেন সার্জিস থেকে শুরু করে দলটির অন্যান্য নেতারা। আর নাসিরউদ্দিন পাটোয়ারিতে সরাসরি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। অপরদিকে জামাতও কিন্তু পিআর ইস্যুতে নির্বাচন নিয়ে নানান ধরনের আলটিমেটাম সরকারকে দিচ্ছে, কিন্তু সবাইকে অবাক করে, সবাইকে মুখ বন্ধ করে দিয়ে আজকে ঐতিহাসিক ঘটনা ঘটতে যাচ্ছে। সেটা হচ্ছে আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে রোডম্যাপ আছে সেই রোডম্যাপের খসড়া যেটা এটা প্রকাশিত হবে আজকে 28 আগস্ট বৃহস্পতিবার। আর ইতিমধ্যে এই খসড়া অনুমোদন দিয়েছেন নির্বাচন কমিশন অর্থাৎ ইসি। গতকালকে আপনার এই তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি বলছেন যে সিইসি এম এ নাসিরউদ্দিনের কক্ষ থেকে বের হওয়ার পর নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার তিনি বলছেন কর্ম পরিকল্পনার সবকিছুই মোটামুটি আপনার চূড়ান্ত অনুমোদন করে দেওয়া হয়েছে, এখন শুধু টাইপিং চলছে। এর আগে গত 30 জুলাই 300 সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ যে ইস্যুটা ছিল সেইটারও খসড়া প্রকাশ করেছে ইসি, যেখানে ভোটার সংখ্যার সমতা আনতে গাজীপুর জেলায় একটি আসন বাড়িয়ে 6টি করা হয়েছে, সেই সঙ্গে বাগেরহাট আসন 4টি থেকে কমিয়ে 3টি করা হয়েছে। পরবর্তীতে 10 আগস্টের মধ্যে 83টি সংসদীয় এলাকার সীমানা নিয়ে আপনার 1760টি দাবি আপত্তি এখানে করছে। যাই হোক, আমরা যখন দেখছি আমাদের এনসিপির টিম তারা আপনার এই মুহূর্তে চীনে সফররত আছে, কয়েকদিন আগে অন্য দেশে গিয়েছে, একের পর এক বিভিন্ন দেশে তারা যাচ্ছে, নাহিদ মালয়েশিয়া গেছে, আবার দেশেও তাদের একটা টিম আছে। এখন এই যে সার্বিক পরিস্থিতিতে নির্বাচন কি আসলে হবে কিনা, আমি আশাবাদী নির্বাচন হবে, কারণ নির্বাচন কমিশনের যিনি প্রধান আছেন তিনি কিন্তু একটা কথা বলছেন যে বেশি চাপাচাপি করবেন, আমার চাপ দিবেন, আমি পদত্যাগ করে ফেলবো। দেখেন এই মুহূর্তে যদি পদত্যাগে ওইটা নিয়ে কত বড় ঘটনা ঘটবে। পাশাপাশি বিএনপির নেতাকর্মীরা অধীর আগ্রহে বসে আছে সরকারের দিকে তাকাইয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের দিকে, যে তিনি তার নির্বাচন নিয়ে যে কমিটমেন্ট দিচ্ছেন বা করছেন সেটা পালন করবেন কিনা। অপরদিকে বিএনপি তাদের বিভিন্ন জায়গায় সভা সমাবেশ কাউন্সিলিং এগুলো কিন্তু করে যাচ্ছে। আবার জামাত বরাবর নির্বাচনে আসবে না এই কথা না বললেও পিআর নিয়ে যে সিদ্ধান্ত দেখাচ্ছে, তথ্য বলছে যে বাংলাদেশের 300+ আসনে জামাত তাদের প্রার্থী কিন্তু চূড়ান্ত করেছে, বাকি রইল এনসিপি। এনসিপির অবস্থানটা আসলে কি? যদি কোনো দলের সাথে জোট বাঁধতে না পারে তাহলে এককভাবে এনসিপি যদি নির্বাচন করে সারা বাংলাদেশে তারা কি প্রার্থী দিতে পারবে? ধরেন দিয়া দিতে পারে যদুমধু রামসাম, কিন্তু তারা কি সেই এলাকায় জামাত এবং বিএনপির বিরুদ্ধে নির্বাচন করে সংসদীয় আসনে তারা জিততে পারবে কিনা? কেউ কেউ বলছেন যে এনসিপি নির্বাচন চায় না, মেইন কারণ হচ্ছে তারা জানে যে তারা এককভাবে নির্বাচন করলে 10টা সিটও পাবে না। 2-1 যেটা পাওয়ার সম্ভাবনা আছে সেটা যদি মানে 2-4-10টা যদি পায় সেটা বিএনপির সাথে নেগোসিয়েশন করতে হবে অথবা জামাতের সাথে। এখন আসলে কে যে কার সাথে তলে তলে নেগোসিয়েশন করছে সেটা কিন্তু এখন বোঝা বড় কঠিন। তবে আমি সরকারকে ধন্যবাদ দেই যে নির্বাচনমুখী এই সিদ্ধান্তগুলোর জন্য। আমরা যতদূর বুঝতেছি সরকারের বা বিভিন্ন যে আমাদের অর্গানগুলো আছে রাষ্ট্রের, তারা কিন্তু নির্বাচনের দিকেই ধাবিত হচ্ছে, এটা পজিটিভ সাইড।